রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প মৌ চ্যাটার্জি লেখা পদ্ম ঝিলের ধারে। মুখ্য চরিত্রে দেবাশিস বাবু, শিবানী দেবী এবং কথক। শুরু হচ্ছে পদ্ম ঝিলের ধারে। পদ্মঝিলের দেবাশিস বাবু পড়েছেন মহা ফাঁপড়ে। উনি বুঝতে পারছেন না কি করবেন। ওনার যে কি হয়েছে সেটা উনি বুঝতে পারছেন না। কিছুই খেতে ইচ্ছে করছে না। মর্নিং ওয়াকে যান না, বন্ধুদের সঙ্গে লাফিং ক্লাবেও মন বসে না ওনার। সারাদিন মন মরা হয়ে বসে থাকেন, কি সব যেন চিন্তা করেন। বন্ধুরা দুদিন এসে ডেকে ডেকে ফিরে গেছে। এমনিতে দেবাশিস বাবুর সোজা সাপটা রুটিন বাঁধা জীবন। রিটায়ারমেন্টের পর দিব্যি চলছিল সবকিছু টাইম ধরে ধরে। তার 2 ছেলে, 1 মেয়ে, সবার বিয়ে হয়ে গেছে এবং তারা নিজ নিজ ক্ষেত্রে ভালোই সফলতার সঙ্গে কাজ করছে, সংসারও করছে। ছেলে 2জন ওনার সঙ্গেই থাকে। ছোট বৌমা নাচের স্কুল চালায় ওনার বাড়ির নিচের তলায়, আর বড় বৌমা গৃহবধূ। ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি নিয়ে দেবাশিস বাবুর ভরা ভর্তি সংসার। স্ত্রী গত হয়েছেন 10 বছর আগেই। ওনার চাকরি তখন 5 বছর বাকি। একটা হার্ট অ্যাটাক হলো, 5 দিন হাসপাতাল ঘর, তারপর সব শেষ। সেই শোকও উনি কাটিয়ে উঠেছেন স্বাচ্ছন্দ্যে। কিন্তু এখন কিছুই ভালো লাগে না। সারাদিন একটা মুখ, মানে ঠিকই শুনেছেন, একটা মুখ, ফর্সা, গোলগাল, ছোট্ট কপাল, দুগালে টোল পড়া। এই একটা মুখ সারাক্ষণ ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। শয়নে, স্বপনে, জাগরণে উনি কেবল ওই মুখখানেই দেখছেন চোখের সামনে। সেদিন তো ছেলে বৌমারা জিজ্ঞেসই করে বসলো খাবার টেবিলে, তোমার কি হয়েছে বাবা? কিছুই খাচ্ছ না ঠিক মতো, বাইরে যাও না, সারাদিন ঘরে বসে থাকো, তোমার শরীর ঠিক আছে তো? বড় ছেলের প্রশ্ন। ওদিক থেকে ছোট ছেলের উক্তি, দাদা, বাবার কিন্তু অনেকদিন চেক আপ হয়নি, একদিন ছুটি করে চল দুজনে বাবাকে নিয়ে যাই। দেবাশিস বাবু বললেন, আরে না না, আমি ঠিক আছি, আমায় নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই একটু ঘরে শুয়ে বসে থাকতে ইচ্ছে করছে কদিন, এই আর কি। তোমাদের অত ব্যস্ত হতে হবে না। হ্যাঁ, তো যা বলছিলাম, ওই গোলগাল, ফর্সা, টোল পড়া মুখ ওনার চোখের সামনে সব সময় ভাসছে। এটা আজ 10 দিন ধরে হচ্ছে। এর সূত্রপাত 10 দিন আগে দেবাশিসবাবু যখন এক বন্ধুর বাড়ি থেকে বাসে করে ফিরছিলেন সকাল 11টায়। ওনার পাশে এক মহিলা বসেছিলেন, খুব সম্ভবত ওনারই সমবয়সী, সিনিয়র সিটিজেনদের সিটে। ওই গোলগাল, ফর্সা মুখ, ছোট্ট কপাল, আর কপালে একটা কালো টিপ। কন্ডাক্টর টিকিটের পয়সা চাইতে মহিলা দিতে পারলেন না। নিজের ব্যাগ হাতড়ে দেখলেন পয়সার ব্যাগটা নেই, কোথাও হয়তো পড়ে গেছে। কন্ডাক্টর তো হেব্বি গাল দিচ্ছে মহিলাকে, আর সেই শুনে মহিলা সে কি কান্না। অবশেষে পরিত্রাতা হয়ে দাঁড়ালেন আমাদের দেবাশিস বাবু। বাসের ভাড়া নিজেই দিয়ে দিলেন। মহিলা ছলো ছলো চোখ তুলে কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে দেখলেন দেবাশিস বাবুর দিকে। আঁচল দিয়ে চোখের জল মুছে মুখে একটা হালকা হাসি টেনে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, যা উপকার করলেন আজ আমার, সে ভোলার নয়। আমার বাড়ি আর 2টো স্টপেজ পরেই, আপনি চলুন আমার সঙ্গে, ভাড়ার টাকাটা দিয়ে দেব। ওই ছলো ছলো চোখের লাজুক চাউনি, গালের টোল দেবাশিস বাবুর মধ্যে যেন একটা আলোড়ন বইয়ে দিল। ওনার নিজের স্ত্রীর গালেও তো ওরকম টোল পড়তো, তাই আমাদের এই বর্ষিয়ান হিরোটি আজন্ম ওই গালের টোলের দিওয়ানা। তারপর এই মহিলার সঙ্গে বাস থেকে নেমে ওনার সঙ্গে ওনার বাড়ি গিয়ে 1 কাপ চা খেয়ে বাসের ভাড়াটা নিয়ে আবার হেঁটে হেঁটে নিজের বাড়ি যে কিভাবে ফিরলেন সেটা উনি এখনো ঠাউরি করতে পারছেন না। ও হ্যাঁ, এইখানে বলে রাখি, দেবাশিসবাবুর বাড়ি ওই মহিলার বাড়ির পরের স্টপেজেই। ওই সময়টার কোনো কথাই ওনার মনে নেই, শুধু একটা কথা বাদে, কথা মানে একটা লাইন, আমার নাম শিবানী। ভাই, আপনার নামটা? সেই থেকে একটা ঘোরের মধ্যে আছেন আমাদের শ্রীযুক্ত দেবাশিস মহারাজ। উনি কি প্রেমে পড়লেন ওই মহিলার? এ বাবা, না না, এ হতে পারে না, এই বয়সে, চিচি, ছেলে বৌমা জানতে পারলে কি কেলেঙ্কারিটাই না হবে। না না না, আর নয়, এইসব চিন্তা মাথা থেকে তাড়াতে হবে, আর সেটা করার জন্য আবার নিজের নিত্যদিনের রুটিনে ফিরে যেতে হবে।
মনের মধ্যে এইরকম একটা সংকল্প করে আজ বিকেল 5টায় বেরিয়ে পড়লেন বাড়ির থেকে। উদ্দেশ্য পদ্মঝিলের পাশে বসার জায়গায় গিয়ে বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা দেবেন। উনি বেরিয়ে যথারীতি ওনার বন্ধুরা যে বেঞ্চটায় বসে আড্ডা দেয় সেইখানে গিয়ে বসলেন। বিকেলে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ঝিলের আশেপাশে বাচ্চারা খেলা করছে, তাদের মায়েরা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে, চারদিকে বাচ্চাদের ছুটোছুটি হুটোপুটির আওয়াজ। দেবাশিসবাবুর বেশ লাগছে। টানা 10টা দিন পর বাইরে চেনা জায়গায় এসে মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে ওনার। হঠাৎ কাঁধে একটা টোকা আর চেনা একটা আওয়াজ। কেমন আছেন দেবাশিস বাবু? সেদিনের পর থেকে তো আর দেখাই পাইনি আপনার। শরীর ভালো আছে তো? ঘাড় ঘুরিয়েই কি সেই গোলগাল ফর্সা মুখ, ছোট্ট কপাল, কপালে ছোট্ট টিপ আর গালে টোল। উফ, যে মুখটাকে উনি মন থেকে সরাতে বাইরে বেরিয়ে এলেন এখানে, সেই মুখটাই আবার তার সামনে এলো। দেবাশিসবাবু হাঁ করে তাকিয়েছিলেন খানিকক্ষণ। শিবানী দেবী পড়লেন অস্বস্তিতে, আবার জিজ্ঞেস করলেন, শরীর ঠিক আছে তো আপনার? এইবার দেবাশিসবাবু পড়লেন লজ্জায়। ছি ছি ছি, একটা ভদ্রমহিলার দিকে ওইভাবে কেউ তাকিয়ে থাকে? কি ভাবলেন কে জানে। উনি আমতা আমতা করে বললেন, না না, ঠিক আছে তো, ঠিক আছে ম্যাডাম, শরীর ভালোই আছে। আপনি কেমন আছেন? আরে এই দেখুন, আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। শিবানী দেবী বসলেন। আপনি সেদিন বললেন না যে আপনি এখানে রোজ আসেন বিকেলবেলা, তো আমি 2 দিন এসে ঘুরে গেছি, আপনাকে দেখতে পাইনি, তাই ভাবলাম হয়তো শরীর খারাপ হয়েছে আপনার। দেবাশিসবাবু মনে মনে অনেক কিছু ভেবে নিলেন। আমি বলেছিলাম যে আমি আসি এখানে রোজ? কখন বললাম মনে পড়ছে না তো। ও বাবা, আর আমার খোঁজে 2 দিন এসে ঘুরে গেছে। তবে কি না না, ছি, এসব কি ভাবছি আমি। না না ম্যাডাম, আমার শরীর খারাপ হয়নি, আমি একটু বাড়িতে শুয়ে বসে কাটাচ্ছিলাম আর কি। রোজ রোজ কি আর আসতে ভালো লাগে, তাই আর কি। তো আপনি কি আসেন এখানে? কই, এর আগে তো দেখিনি আপনাকে। আমি আসি প্রায়, রোজ না হলেও সপ্তাহে 2-3 দিন আসি আমার নাতিটাকে নিয়ে। আপনি তো আপনার বন্ধুদের সঙ্গে ব্যস্ত থাকেন, তাই দেখতে পাননি আমায়। এরপর দুজনে গল্পে মশগুল হয়ে গেলেন। একে অপরের চাকরি জীবন, জীবনসঙ্গী, সন্তান, এই সব বিষয়ে ইনফরমেশন আদান প্রদান হলো। আড্ডাতে এত ডুবে গেলেন দুজনে যে দেবাশিসবাবুর বন্ধুরা এসে দূর থেকে ওদের দেখে সন্দিগ্ধ চোখে তাকিয়ে আবার চলেও গেল, এবং এই ঘটনা দুজনের কেউই টের পেলেন না। দুজনেই বাড়ি ফিরলেন বেশ ফুরফুরে মন নিয়ে আর অনেকটা ভালো লাগা নিয়ে। সেদিনের পর থেকে রোজ ওরা দেখা করতে লাগলেন পদ্মঝিলের ধারে। কত কথা, কত গল্প, একে অপরের ভালো লাগা মন্দ লাগা নিয়ে বার্তালাপ চলতে থাকলো। শিবানী দেবী যেমন জানলেন দেবাশিসবাবুর গালের টোল খুব পছন্দের, উনি নেশা করেন না, ওনার নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাতে ওনার খুব ভালো লাগে, এবং উনি মহিলাদের একটা বিশেষ সাজে দেখতে পছন্দ করেন। সেটা হলো 8 পৌড়ে করে লাল পাড় সাদা শাড়ি। দেবাশিসবাবুও জানলেন যে শিবানী দেবীর স্বামী অনেক অল্প বয়সে গত হয়েছেন, তারপর মহিলা নিজে চাকরি করে একমাত্র ছেলেকে মানুষ করেছেন। আজ 3 বছর হলো উনি চাকরি থেকে অবসর নিয়েছেন। ওনার বৌমাও চাকরি করে ছেলের অফিসেই। মহিলার চুরমুর খেতে দারুণ লাগে, খোঁপায় জুঁই ফুলের মালা পরতে ভালো লাগে, এবং পুরুষরা চোস্ত পাজামার সঙ্গে হাফ পাঞ্জাবি পরলে বেশ স্মার্ট লাগে, এটা ওনার বক্তব্য। প্রায় 6 মাস হয়ে গেছে ওরা ঝিলের ধারে বিকেলবেলায় গল্প করেন। শিবানী দেবী মাঝে মাঝে বাড়ি থেকে মুড়ি মাখা নিয়ে আসেন, যেটা আবার দেবাশিসবাবুর ভীষণ পছন্দের, আর দেবাশিসবাবু ফুচকার দোকান থেকে চুরমুড় নিয়ে আসেন শিবানী দেবীর জন্য। এতদিনে ওদের পদোন্নতিও হয়েছে সামান্য। দেবাশিসবাবু হয়েছেন আশিস তুমি, আর শিবানী দেবী হয়েছেন বিনি তুমি। দুজনের মনেই খুব ফুর্তি, দুজনেই দুজনকে পরম সখা হিসেবে মন থেকে মেনে নিয়েছেন। এখন দেবাশিসবাবু একটু আধটু সাজগোজ করেন, ফিটফাট থাকেন, হাফ পাঞ্জাবি আর চোস্ত পাজামাতেই ওনাকে দেখা যায় বেশি। আর শিবানী দেবীও 8 পৌড়ে শাড়ি পরেই বাইরে বের হন এখন। মুখে কেউ কাউকে বলেনি যে ভালোবাসি, কিন্তু মনে মনে একে অপরকে হৃদয়ের শীর্ষ আসনে ইতিমধ্যেই বসিয়ে দিয়েছেন। কিছু বলার আগেই ও বুঝে যায় যে কি বলবে, আর চোখে চোখে কথা হয় দুজনের।
কিন্তু 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 হ্যাঁ, একটা কিন্তু তো থাকতেই হবে। এত বিনি সুতোয় গাঁথা চিকন প্রেমের আগুন তো আর চাপা থাকে না, সেই আগুনের ধোঁয়া তো উঠবেই। এবং সেই ধোঁয়া দেবাশিস শিবানীর বাড়ির জানলা টপকে একেবারে বেডরুমে ঢুকে পড়ল। সে এক কেলেঙ্কারি কাণ্ড। দুজনে এমন একজনের সামনে ধরা পড়ল যে না, এভাবে নয়, বরং সবিস্তারেই শোনাই ঘটনাটা। শীত তখন শেষের পথে। আজকাল পশমের সুতোর মতো চিকন চিকন রোদ্দুর দিয়ে দিনগুলো রাতের পথে হাঁটা দেয়। সেই রকম একটা বিকেলে দুজনে সেই ঝিলের ধারের বেঞ্চটায় এসে বসেছেন। দেবাশিসবাবু হাতে করে কিছু একটা নিয়ে এসেছেন, সেটা আর সামনে আনছেন না, হাতটাকে লুকিয়ে পাশে রেখে দিয়েছেন। শিবানী দেবী অনেকক্ষণ ধরে সেটা লক্ষ্য করছিলেন। এদিকে আজ দেবাশিসবাবু খুব আজে বাজে অগোছালো কথাবার্তা বলছেন। দুবার জিজ্ঞেস করলেন একই কথা, যে শিবানী দেবী আজ দুপুরে কি লাঞ্চ করেছেন। একটু যেন অন্যমনস্ক লাগছে আজ তার প্রিয় আশিসকে। শেষমেশ শিবানী দেবী বলেই বসলেন, কি হয়েছে আজ তোমার আশিস? কিরকম যেন একটা লাগছে তোমায় আজ। কিছু কি হয়েছে? কি নিয়ে এত চিন্তা করছো তুমি? আর হাতে ওটা কি দেখি, দেখো দেখাও। হাতে? হাতে আবার কি থাকবে? ও কিছু না, আর কিছুই হয়নি আমার। তোমার এমন কেন মনে হলো বিনি যে আমার কিছু হয়েছে? হ্যাঁ, কিছু হয়নি নাকি ওনার? এসে থেকে চুপচাপ বসে আছে, এদিকে আমি একাই বকে যাচ্ছি। অন্যদিন তো কথার ফুলঝুরি ছোটে বাবুর, আজ এমন অন্যমনস্ক কেন তুমি? সত্যি করে বলো, কি হয়েছে তোমার? তোমায় আমার দিব্যি কিন্তু। আরে আরে করো কি আবার দিব্যি টিব্যি কি সব বলছো? কিছু হয়নি, ও কিছু না। তাহলে এসে থেকে এমন করছো কেন বলো তো? আজ একবারও আমার দিকে। আজ একটা মনের গোপন ইচ্ছা নিয়ে এই আশিস তার বিনির কাছে এসেছে। বিনি কি তার এই ইচ্ছাটা পূরণ হতে দেবে? কয়েক পলক দুজন দুজনের দিকে তাকিয়ে রইলেন। তারপর একটু নড়ে চড়ে বসে শিবানী দেবী চোখে মুখে একটা দুষ্টু হাসি ছড়িয়ে বললেন, হায় ঠাকুর, আমার আশিস দেখছি এখনো তার বিনিকে চিনলই না। এই 6 মাসে আমি তোমার কোন কথাটা শুনিনি বাবু? আমার দিকে তাকিয়ে কি দেখো না একবারও? সবে তো তোমার ইচ্ছে মতনই করি। এই বলে উনি কপট অভিমানের ভান করে মুখ ঘুরিয়ে বসলেন। ওই দেখো আবার রাগ করে। আমি কি সে কথা বলেছি নাকি যে তুমি আমার ইচ্ছার কদর করো না? কিন্তু আজ একটা আবদারের, একটা ছোট্ট পুচকি মতন মনের ইচ্ছা নিয়ে এসেছি। ভয় হচ্ছে যে তুমি রাজি হবে কিনা, তাই আর কি। যাকে দেখো দেখো একবার এদিকে তাকাও, দেখো কি এনেছে তোমার জন্য। শিবানী দেবী ফিরে তাকালেন। দেবাশিসবাবু নিজের লুকোনো হাতটা এইবার বের করে তুলে ধরলেন। হাতের মধ্যে কলা পাতায় মোড়া একটা জুঁই ফুলের মালা, তার সুগন্ধে চারিদিক ম ম করছে। সেই গন্ধে বুঝি শিবানী দেবী একটু মোহিত হয়ে গেলেন। হাত থেকে মালাটা নিয়ে চোখ বুজে প্রাণ ভরে তার ঘ্রাণ নিলেন। তারপর ওনার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। বাচ্চা মেয়ের মতো কলকলিয়ে বলে উঠলেন, এই তোমার মনে আছে আমার এই পছন্দের কথাটা? খুব পছন্দের আমার এই জুঁই ফুল। বাড়িতে একটা গাছও লাগিয়েছিলাম জানো, কিন্তু ও চলে যাবার পর আর সেটাকে তেমন যত্ন করা হয়নি, তাই সেটা মরে গেল। তারপর আর সেই গাছ লাগানোও হয়নি। বিনি বলছি কি, না মানে দেখো রাগ করো না প্লিজ। আজ একবার এই মালাটা তোমার খোঁপায় লাগাবে, ভারী সুন্দর লাগবে কিন্তু তোমায়। পড়বে একবার মালাটা ওই খোঁপায়, প্লিজ বিনি। দেবাশিসবাবুর কথায় আকুল মিনতি ছিল, অনুমতির একটা আকুল প্রার্থনা ছিল। কয়েক পলক ওনার দিকে তাকিয়ে রইলেন শিবানী দেবী। তারপর শুকনো মুখে নিচের দিকে তাকিয়ে বললেন, আমি এটা এখন কি করে লাগাই বলো তো খোঁপায়? আমি যে আমার এসব আর পড়তে নেই গো। বাবার চলে যাওয়ার পরে তো আর এসব গায়ে তুলিনি। ও এই ব্যাপার। আমি ভাবলাম তুমি হয়তো আমি দিচ্ছি বলে রেগে গেছো। দূর, এইসব এখন আর কেউ মানে নাকি? দেখি পেছন ফেরো তো একবার, তোমার খোঁপায় লাগিয়ে দিই মালাটা। ফেরো পেছন ফেরো। কি হলো, ফেরো। কি করছো আশিস?
এমনিতেই তো আমরা কথা বলি, তাই লোকজন ফিরে ফিরে দেখে। তার উপর আবার যদি মাথায় ফুল লাগাই তো জানি না বাবা কি বলা বলি করবে। লোকে কি বলবে বলো দেখি, বুড়ি একটা ঘাটের দিকে পা চলে গেছে, সে নাকি মাথায় ফুল লাগিয়ে বসে আছে। না বাপু, ও সব হবে না, তুমি এনেছো আমায় দাও, আমি বাড়িতে নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দেব। কেউ কিছু বলবে না, তুমি মালাটা পরিয়ে দিই, তুমি মাথায় কাপড় দিয়ে ঢেকে দাও, তারপর চলো আমরা ওই পাশে অঙ্কিত এনক্লেভে যাই। ওর পাশে একটা লম্বা রাস্তা আছে, ওখানে সবাই মর্নিং ওয়াক করতে যায়, ওই রাস্তাটা ধরে আমরা হাঁটবো। তোমার তো অনেক দিনের এটাই ইচ্ছা না যে খোঁপায় জয় ফুল লাগিয়ে মনের মানুষের হাত ধরে হাঁটবে। আমি কি তোমার মনের মানুষ নই বিনি? আমি কি সে জায়গাটা করতে পারিনি এখনো তোমার মনে? বলো বিনি। শিবানী দেবী দেবাশিস বাবুর মুখের দিকে তাকালেন। ওনার চোখ আনন্দে ভরা, হয়তোবা সেখানে দুফোঁটা জলও ছিল। সেই জল চিকচিক করছিল অনেক দিনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনাতে। উনি পেছন ফিরে বসলেন। দাও, পরিয়ে দাও, খোপায় মালাটা পরিয়ে দাও। দুজনে অঙ্কিতা এনক্লেভের পাশের রাস্তায় হাঁটছেন। শিবানী দেবী মাথার কাপড় খুলে পিঠে জড়িয়ে নিয়েছেন, খোঁপায় জুঁই ফুলের মালা জলজল করছে। দুজনে পাশাপাশি হাঁটছেন। একজনের হাতের আঙুল ছুঁয়েছে আরেকজনের হাতের আঙুলে। সেই ছোঁয়ার মধ্যে কোনো শারীরিক আবেদন নেই, শুধু আছে একজন বন্ধুর আরেকজন বন্ধুর পাশে থাকার আশ্বাস। দুজনে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছেন, মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে স্মিত হাসছেন। বিকেলটা আস্তে আস্তে শেষ হচ্ছে। আকাশে লাল আর হলুদ আভা। এনক্লেভের কোনো একটা ফ্ল্যাট থেকে মান্নাদের একটা গান ভেসে আসছে, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে পণ্য। হঠাৎ ওদের এই অপার্থিব মানসিক মিলনে বাধা দিল দুটো চেনা ডাক। বাবা, মামুনি, বাবা, আপনি এখানে কি করছেন? মামুনি, ও মামুনি, তুমিই তো নাকি মামুনি? মামুনি তো মনে হচ্ছে আমার। এই তোরা চুপ করে দাঁড়া এখানে। দুজনের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার ভয়তে মান্নাদের গলা বিলুপ্ত হয়ে গেল। দুজনেই পুরো স্ট্যাচু হয়ে গেলেন। দুজনে একবার দুজনের দিকে তাকালেন। দুজনেই একে অপরের চোখে ভয় দেখলেন। এ ভয় ধরা পড়ে যাওয়ার ভয়, যেন দুটি অল্প বয়সী ছেলে মেয়ে প্রেম করতে গিয়ে মায়ের সামনে ধরা পড়ে গেছে। দেবাশিসবাবু তৎক্ষণাৎ ভেবে নিলেন যে পরিস্থিতিটা দাপটের সঙ্গে সামাল দিতে হবে। না, ভয় পেলে চলবে না। উনি শিবানী দেবীর হাতটা ধরে একটা আশ্বাস দিলেন, চিন্তা করো না, আমি সামলে নেব। পিছন ফিরে দেবাশিসবাবু বললেন, বড় বৌমা, তুমি এখানে? হ্যাঁ, ওটা কে তোমার সঙ্গে? তোমার বন্ধু বুঝি? আমি তো এখানে রোজই আসি বাবা। আপনার নাতি তো এখানে একটা ফ্ল্যাটে প্রাইভেট পড়তে আসে, আমি দিয়ে যাই আবার নিতেও আসি। আপনি ভুলে গেছেন নাকি? আপনি তো জানেন সব। অবশ্য আপনি তো আজকাল অন্য জগতে থাকেন, এইসব মনে না থাকারই কথা। আর ওর ছেলেও তো পড়ে এখানে, একই টিচারের কাছে। আপনার নাতির সঙ্গে একই স্কুলে পড়ে, এক ক্লাস নিচুতে। কিন্তু আপনি এখানে কি করছেন বাবা? আর মামুনি, তুমি এখানে কি করছো? তুমি এত দূর হেঁটে হেঁটে এসেছো? তাই তো ভাবি, রোজ তোমার রাতে পায়ে ব্যথা হয় কেন? পায়ে ব্যথা নিয়ে এত দূর তুমি আসতে পারলে? চলো বাড়ি চলো, এসো আমার সঙ্গে। আজ আসুক তোমার ছেলে। ভাগ্যিস আজকে তাড়াতাড়ি ফিরে টুকুনকে নিতে এসেছিলাম, তাই তো তোমার এই বিকেলের অভিযানের কথা জানতে পারলাম। চলো চলো, এসো। শিবানী দেবী ওনার বৌমার সঙ্গে চলে গেলেন কোনো কথা না বলে। একবার দেবাশিসবাবুর দিকে তাকালেনও না। আমি এগোলাম বাবা, আপনি আসুন। আজ আপনার ছেলেদের সঙ্গে আমাকেও কথা বলতে হবে। কানাঘুষো শুনছিলাম কিছু কথা, আজ চোখের সামনে দেখলাম। আপনি আসুন, আমি গিয়ে চা করে রাখছি। সবাই চলে গেল। দেবাশিসবাবু দাঁড়িয়ে রইলেন কাঠের পুতুলের মতন। এত তাড়াতাড়ি সব ঘটে গেল যে উনি কিছুই বলতে পারলেন না। বাড়িতে যে আসন্ন ঝামেলাটা হবে এইবার, সেইটা ভেবে ওনার মন প্রচণ্ড খারাপ হয়ে গেল। ভাবলেন, যাও একটা মনের মানুষ জুটেছিল, তাকেও বোধহয় এবার হারাতে হবে। বিনির বাড়িতেও নিশ্চয়ই ঝামেলা হবে। যেভাবে ওর বৌমা ওকে শাসিয়ে নিয়ে গেল, হায় রে,
ওনার জন্যই আজ বিনিকে না জানি কি কি শুনতে কি কি সহ্য করতে হবে। এই সব ভাবতে ভাবতে উনি বাড়ি এলেন। ব্যাস, যা ভেবেছিলেন তাই। বাড়ি ফিরে দেখলেন বৌমা চা করে খাবার টেবিলে রেখে গেছে, একবার সামনে এলো পর্যন্ত না। রান্নাঘরে দুই বউয়ের কথাবার্তা চলছে খুব নিচু আওয়াজে। উনি বুঝতে পারছেন ওনাকে নিয়েই কথা হচ্ছে দুজনের মধ্যে। উনি চা খেয়ে নিজের ঘরে চলে গেলেন। যতক্ষণ না ওরা নিজেরা এসে ওনাকে কিছু জিজ্ঞেস করছে ততক্ষণ উনি চুপ থাকাটাকেই শ্রেয় বলে মনে করলেন। রাতে খাবার টেবিলে বড় ছেলে কথা তুলল, সবাই নিজের নিজের বক্তব্য পেশ করল। অনেক প্রশ্নও করা হলো দেবাশিস বাবুকে। উনি সব শুনে গেলেন, কিচ্ছু বললেন না। চুপচাপ খাওয়া সেরে টেবিল থেকে উঠে যাওয়ার আগে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি সারা জীবন তোমাদের প্রতি সব কর্তব্য পালন করেছি। তোমাদের মা মারা যাওয়ার পর ঘাড় গুঁজে চাকরি করেছি যাতে তোমরা ভালো থাকতে পারো। আমার সব দায়িত্ব শেষ, এবার আমি নিজের মতন করে বাঁচব। শুনে রাখো, তোমরা ওই মহিলা হলেন আমার খুব ভালো বন্ধু। ওনার সঙ্গে প্রাণ খুলে আমি কথা বলতে পারি, মনের কথা শেয়ার করতে পারি। তোমাদের সময় কোথায়? তোমাদের এই বাবার জন্য নেই তোমাদের সময়। আর তার জন্য আমি তোমাদের দোষ দিই না, কারণ তোমরাও তোমাদের ভবিষ্যৎ ভালো করবার জন্য ছুটছ। তো এই সময় যদি আমি কারোর সঙ্গে একটু বন্ধুত্ব করি, একটু মনের কথা বলি, তাতে কি তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে? আমি শিবানীর সঙ্গে বন্ধুত্ব রাখবো, তোমাদের যা করার করে নাও। আর যদি আমার এই ব্যাপারটা তোমাদের পছন্দ না হয় তো তোমরা অন্য জায়গায় নিজেদের ব্যবস্থা করে নিতে পারো। এই বলে দেবাশিস বাবু নিজের ঘরে চলে গেলেন। এদিকে শিবানী দেবীর বাড়িতেও একই অবস্থা। ছেলে আর ছেলের বউ যা নয় তাই বলল ওনাকে। উনিও দেবাশিস বাবুর মতন বললেন, তোর বাবা মারা যাওয়ার পরে তো আমি কোনো দিকে তাকাইনি। রোজগার করে তোকে মানুষ করেছি, নিজের পায়ে দাঁড় করিয়েছি, তোর বিয়ে দিয়েছি। আমার তোর প্রতি ভালোবাসা বা কর্তব্যের কোনো ত্রুটি পেয়েছিস কি কোনোদিনও? এখন তুই বড় হয়েছিস, তোর সংসার হয়েছে, তুই ওদের নিয়ে ব্যস্ত, আর সেটাই স্বাভাবিক। কিন্তু এইসবের মধ্যে আমি কি নিয়ে থাকবো বলতো বাপ্পা? উনি আমার একজন খুব ভালো বন্ধু। ওনার সঙ্গে গল্প করতে, সময় কাটাতে আমার ভালো লাগে। তারপরও তোরা যদি চাস তো আমি ওনার সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না, বাড়ির থেকেই আর বেরোবো না, সংসারের কোনো কিছুর মধ্যেই আর থাকবো না। তোরা যখন এইটাই চাস তো এইটাই হবে। এই বলে উনিও ওনার ঘরে চলে গেলেন। যেতে যেতে শুনতে পেলেন তার ছেলে বলছে, হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। ওই বুড়োর সঙ্গে আর যেন দেখা করা, কথা বলা এইসব না করা হয়। বাড়িতে পুজো আচ্ছা, ধ্যান ধারণ এইসব নিয়েই থাকো। এই বয়সে সবাই এইসবই করে, তোমার মতো বন্ধু পাতিয়ে বেড়ায় না। কথাগুলো শুনে শিবানী দেবীর হৃদয়টা খান খান হয়ে গেল। এটা তার ছেলে, তিনি তো এরকম ছেলে মানুষ করেননি। কিন্তু কী বা করবেন, এবার বুঝি তার আশিসের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে হবে। দুটো দিন যাক, সামনের সপ্তাহে গিয়ে এই কথাটা বলে দিয়ে আসবেন। তার আগে নিজের মনকেও তো বোঝাতে হবে। দুজনের বাড়িতেই থমথমে পরিবেশ। কেউ ওদের সঙ্গে কথা বলে না। ওদের ছেলের বউরা ঠিক সময়ে সবকিছু করে দিয়ে যাচ্ছে ওদের জন্য, কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই। ওরা যেন জেলের কয়েদি। দেবাশিসবাবু রোজ যান ঝিলের ধারের বেঞ্চে, কিন্তু তার বিনির দেখা নেই। এক একটা দিন যাচ্ছে আর দেবাশিসবাবু অস্থির হয়ে উঠছেন। ফোন করেছিলেন একবার, শিবানী দেবী ফোনটা ধরেননি, কেটে দিয়েছিলেন। তার বিনির বাড়িতে কি হচ্ছে জানতেই পারছেন না কিছু দেবাশিসবাবু। নিশ্চয়ই ওর বাড়িতে ওকে খুব কথা শোনাচ্ছে, অশান্তি করছে। ওহ ঠাকুর, এই সময়তে বিনির পাশে থাকা ওনার খুব উচিত ছিল। কিন্তু উনি থাকবেন কিভাবে? বাড়িতে গেলে যদি বাড়ির লোক অশান্তি করে, এতে তো তার বিনিরই সমস্যা বাড়বে। এই কয়েকদিন এই সব ৭-৫ ভেবেই চলেছেন দেবাশিসবাবু। ৫ দিন পর বিনির দেখা মিলল। সেদিনটা রবিবার ছিল। ঝিলের ধারে গিয়ে দেখলেন শিবানী দেবী সেই বেঞ্চটায় বসে আছেন, উদাস দৃষ্টি মেলে ঝিলের জলের দিকে তাকিয়ে আছেন। দুদিন ধরে মেঘলা আকাশ, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। বিকেলটা বেশ মন খারাপ করা। দেবাশিসবাবু গিয়ে ওনার পাশে বসলেন। কেমন আছো বিনি? এই কদিনে কি চেহারা হয়েছে তোমার?
খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিক মতন করনি। একটু হেসে শিবানী দেবী বললেন, ভালো আছি আশিস, সব ঠিক আছে। খাওয়া দাওয়া কেন করব না? যতদিন বেঁচে আছি এই শরীরটাকে তো টেনে নিয়ে যেতে হবে। তোমাকেও তো কেমন শুকনো লাগছে, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমার আবার কি হবে, নিজের বাড়িতে নিজের পয়সায় খাই, কারোর ধার ধারি না আমি। যার থাকার হয় থাকবে, চলে যাওয়ার হয় চলে যাবে, আমি নিজেরটা ঠিক চালিয়ে নেব। খুব অশান্তি হয়েছে বলো তোমার বাড়িতে? ছেলে বউরা কথা শুনিয়েছে তাই না? হ্যাঁ, ওই আর কি। তোমাকেও নিশ্চয়ই শুনতে হয়েছে অনেক কিছু। শোনো বেনি, ওদের কথায় কান দিও না। আমরা সারা জীবন ওদের নিয়ে। কথা শেষ করতে পারলেন না দেবাশিস বাবু। শিবানী দেবী মুখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন, তবে নিঃশব্দে। আরে আরে, এ কি, তুমি কাঁদছো বেনি? কি হয়েছে আমাকে বলো। তোমায় খুব বাজে বাজে কথা শুনিয়েছে না ওরা? বলো আমায়, বলো বলো বেনি। অস্থির হয়ে উঠে দাঁড়ালেন। মাথায় হাত দিয়ে যে একটু সান্ত্বনা দেবেন সেটা পারলেন না। আর যাই হোক, পরস্ত্রী বলে কথা, রাস্তায় দাঁড়িয়ে সেটা করাটা শোভা পায় না। যতই মহিলাটি তার বন্ধু হোক, বড় অসহায় বোধ করলেন তিনি। বেনি, বেনি শোনো আমার কথা, তোমাকে কারোর কথা শুনতে হবে না। আমরা তো কোনো অপরাধ করিনি যে ছেলে মেয়েদের কথার ভাগী হতে হবে। তাকাও তাকাও আমার দিকে। শিবানী দেবী মুখ থেকে আঁচলটা সরালেন, আধমোজা স্বরে বললেন, তুমি আমার কথা শোনো আশিস, আমাদের এখানে সব শেষ করতে হবে। তোমার সঙ্গে আমার সম্পর্ক এইটুকুই ছিল। অনেক আনন্দ দিয়েছো তুমি আমায়। এই কটা মাস আমার সারা জীবনের শ্রেষ্ঠ সময় ছিল, কিন্তু এইখানেই ইতি টানতে হবে আমাদের আশিস। আমি আমার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না। ওদের ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই গো। আমার জীবনে যেমন তুমি অপরিহার্য, তেমনি আমার ছেলেও। তাই এখানেই শেষ করি আমরা সব কিছু। আমি আর আসবো না তোমার সঙ্গে দেখা করতে। কিন্তু বেনি শোনো, আমার একটা কথা শোনো, এভাবে কিছু শেষ করা যায় না। দেবাশিসবাবু মরিয়া হলেন তার বন্ধুকে আটকানোর জন্য। যায় যায় আশিস, এইভাবেই শেষ হয়ে যায় সব কিছু। তুই অনেক ভালো সময়, অনেক সুন্দর স্মৃতি আমায় দিয়েছ। এর জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার কাছে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। বাকি জীবনটাও ওইসব ভেবেই কাটিয়ে দিতে পারবো আমি। চলি আজ আমি, তুমি ভালো থেকো আশিস। তুমি জানবে, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। ভালো থেকো সখা। কান্না ভেজা গলায় কথাগুলো বলে ওখান থেকে খুব তাড়াতাড়ি চলে গেলেন শিবানী দেবী। ওনার যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন দেবাশিসবাবু। ধপ করে বসে পড়লেন বেঞ্চে। তাহলে সব শেষ হয়ে গেল এইভাবে? কেউ একবারও ওনার কথা ভাবল না? না ছেলে বউরা ভাবল, আর না ভাবল বিনি। সবাই শুধু নিজের নিজের জায়গাটা ঠিক রাখল। এবার উনি কি করবেন? বাড়ি যাবেন? সেখানে গিয়েই বা কি করবেন? সেখানে তো তিনি অলরেডি ব্রাত্য হয়ে গেছেন। বাড়িতে কেউ ওনার সঙ্গে একটা কথাও বলে না। হঠাৎ করে চোখের সামনে সবকিছু শূন্য মনে হলো দেবাশিসবাবুর। অনেকক্ষণ পর উঠলেন বাড়ি যাওয়ার জন্য, কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। তার এই 5 ফুট 10 ইঞ্চি শরীরটা যেন আজ বড্ড ভারী লাগছে। হঠাৎ করে দেবাশিসবাবুর মনে হলো যেন 10 বছর বয়স বেড়ে গেছে ওনার। ক্লান্ত অবসন্ন একটা হেরে যাওয়া মন নিয়ে অবশেষে তিনি বাড়ি পৌঁছলেন। কিন্তু এ কি, বাড়ির সব আলো নেভানো কেন? বাড়িতে কেউ নেই নাকি? তবে আর কেউ না থাক, বড় বৌমা তো থাকবেই। কি হলো ব্যাপারটা? এরকম অন্ধকার তো তার বাড়ি থাকে না। যাই হোক, এসব ভাবার মতো মনের অবস্থা তার নেই। উনি বাড়ি ঢুকলেন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে। তার নিজের বাড়ি, সব কিছু তার চেনা। ফলে অন্ধকারের মধ্যে হেঁটে এসে সামনে সোফাতে বসলেন। কিন্তু কিছু একটা যেন ঠিক নেই বাড়িতে। কিরকম যেন মনে হচ্ছে কেউ যেন আছে বাড়িতে। হুস হুস ফিস ফিস আওয়াজ হচ্ছে যেন। হায় ভগবান, বাড়িতে কেউ নেই দেখে চোর ঢুকলো নাকি? না, এবার তো উঠতে হচ্ছে, লাইটটা জ্বালাতেই হবে। উফ, একটু যে শান্তিতে বসবেন দেবাশিসবাবু সে উপায় নেই। কোত্থেকে চোর ঢুকলো ঘরে? দেবাশিসবাবু উঠে ঘরের সব লাইট জ্বালিয়ে দিলেন,
কিন্তু কোথায়? কেউ তো নেই। তবে একটা ফিস ফিস আওয়াজ আসছে, যে মনে হচ্ছে যেন অনেকগুলো লোক কথা বলছে ফিসফিস করে। কি হচ্ছেটা কি উনি কিছুই বুঝতে পারছেন না। সারা বাড়ি লাইট জ্বালিয়ে দিলেন, কিন্তু কেউ কোথাও নেই। তবে ওনার অবচেতন মন বলছে যে না, কেউ তো আছে, নিশ্চয়ই আছে। উনি আস্তে আস্তে পা টিপে টিপে ছাদে যাওয়ার জন্য সিঁড়িতে উঠলেন। আস্তে আস্তে ছাদে গিয়ে দেখলেন দরজাটা ভেজানো আছে। আচ্ছা, তার মানে এই চোর বাবাজি ওনার আসার শব্দ পেয়ে এইখানে এসে লুকিয়েছে। ঝট করে ছাদের দরজাটা খুলেই ওনার অলমোস্ট হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। ছাদে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, এবং যেই দেবাশিসবাবু ছাদে গেছেন সবাই মিলে একসাথে বলে উঠল, সারপ্রাইজ! দেবাশিসবাবু হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। দেখলেন ওনার গোটা পরিবারের সঙ্গে সেখানে বিনিও দাঁড়িয়ে আছে। তার সঙ্গে সেদিনের দেখা হওয়া মেয়েটিও আছে, আর তার সঙ্গে অচেনা একটি ছেলে। খুব সম্ভবত ও বিনির ছেলে বাপ্পা। দেবাশিসবাবুকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার দুই ছেলে ওনার কাছে এসে ধরে ধরে ওনাকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালো। তারপর মাটিতে বাবার পায়ের কাছে বসে বড় ছেলে বলল, বাবা, তুমি আমাদের এত ব্যাকডেটেড ভাবো? তুমি আমাদের উন্নত মানসিকতায় মানুষ করেছো বাবা, তাই তুমি ভাবলে কি করে যে আমরা তোমার একটা সামান্য বন্ধুত্ব মেনে নেব না? তুমি আমাদের এসে বলনি বলে আমাদের খুব অভিমান হয়েছে বাবা। বাবা, তুমি আমাদের কাছে ইম্পর্টেন্ট। তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। তোমার খুশিটা, ভালো থাকাটা আমাদের কাছে সবচেয়ে মেন ব্যাপার। সেখানে তোমার একটা বন্ধুকে আমরা মেনে নেব না, এতটাও ছোট মন আমাদের নয় বাবা। ওই দেখো, শিবানী আন্টি আর ওনার পরিবারও এসেছে। ওরাও তোমায় মেনে নিয়েছে বাবা, কারণ ওদের কাছেও ওদের মা ইম্পর্টেন্ট। ওদের মায়ের ভালো থাকাটা ইম্পর্টেন্ট। আর আমরা বুঝে গেছি যে তোমরা দুজনে একে অপরের সঙ্গে থাকলে ভালো থাকবে। তারপর অনেক কথাবার্তা হলো, কেক কাটা হলো, হই হুল্লোড় হলো। আর একটা সময় দেবাশিসবাবু আর শিবানী দেবী একে অপরের মুখোমুখি এসে দাঁড়ালেন। দুজনের মুখেই একটা স্নিগ্ধ হাসি, যেন অনেক বড় ঝড় পেরিয়ে ওরা একটা শান্ত জায়গায় এসে দাঁড়িয়েছে। দুজনে নিজেদের ছেলে বউদের দিকে একবার তাকালেন। দেখলেন ওরা নিজেদের মধ্যে মিলেমিশে গেছে। ছেলেরা একদিকে হাসি ঠাট্টায় ব্যস্ত, আর বউরা অন্যদিকে বসে গল্প করছে, আর নাতি নাতনিরা নিচে গিয়ে হুটোপুটি করে খেলা জুড়েছে। শিবানী দেবী বললেন, জানো আশিস, সেদিন ছাদে দাঁড়িয়ে দেখলাম একটা গাছের ডালে একটা মা পাখি আর তার ছানাটা বসে আছে। মা পাখিটা উড়ে গিয়ে অন্য গাছের ডালে বসলো একটু দূরে। ছানাটাও তারপর টলো মলো ডানায় মায়ের কাছে উড়ে চলে গেল। মা পাখিটা একবার নিজের বাচ্চাটার দিকে তাকালো, তারপর কোথায় যেন উড়ে চলে গেল। তার কাজ শেষ। ছানা যে উড়তে শিখে গেছে। চলো আশিস, আমরাও উড়ে যাই। ওরা সবাই নিজেদেরটা ঠিক চালিয়ে নেবে। এবার আমাদের অবসর। ওরা দুজন হাত ধরে ছাদের আরেকটা দিকে এসে দাঁড়ালেন। বৃষ্টি এর মধ্যে শেষ হয়ে গেছে, আকাশের মেঘ কেটে গেছে। আকাশে এখন অনেক তারা। দুটো প্রাণ পাশাপাশি দাঁড়িয়ে, একে অপরের হাতে হাত রেখে। না, সেই স্পর্শে কোনো শরীরই আবেদন নেই, নেই কোনো অমোঘ সুখের হাতছানিও। আছে শুধু একে অপরের প্রতি বিশ্বাস আর নির্ভরতা, আর একে অপরকে ভালো রাখার অঙ্গীকার। শুনছিলেন মৌ চ্যাটার্জির লেখা পদ্মঝিলের ধারে। দেবাশিসবাবুর ভূমিকায় রাজা, দেবাশিসবাবুর দুই ছেলে অরিত্র এবং সৌভিক ভট্টাচার্য, দেবাশিসবাবুর বড় বৌমা কোহেলি, শিবানী দেবী নীলাঞ্জনা, শিবানী দেবীর বৌমা প্রিয়াঙ্কা, গল্প পাঠে সৌভিক, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় এবং শিবানী দেবীর ছেলে শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন পদ্মঝিলের ধারে। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।